এই খাদ্য বিষয়ে আজকে আমরা আলোচনা করব। আজকে আমরা জানবো যে খাদ্য কি এবং সুষম খাদ্য কোনটা, আমাদের শরীরের জন্য কোন খাদ্যটা বেশি প্রয়োজন, এবং খাদ্য সংরক্ষণ কিভাবে খাদ্য সংরক্ষণ করে রাখা যায়, এই বিষয়গুলো নিয়ে আজকে আমাদের পড়া। তো দেখো, প্রথমে বলো তো যে খাদ্য কাকে বলে। আমরা এটা আগেই পড়ছিলাম, আগেই জেনেছি। খাদ্য কাকে বলে? আমরা খাদ্য বলে। আমরা যা খেয়ে বেঁচে থাকি সেটাই হলো খাদ্য। হ্যাঁ, আমরা যা খেয়ে বেঁচে থাকি সেটাই হলো খাদ্য। খাদ্য হ্যাঁ, খাদ্য এবার বলো তো সুষম খাদ্য কাকে বলে? যে খাদ্য খেলে যে খাদ্যে খাদ্য খেলে ভিটামিন থাকে তাকে সুষম খাদ্য বলে। অর্থাৎ খাদ্যের যে ৬টি উপাদান, এই ৬টি উপাদান যে তার মধ্যে আছে, যার মধ্যে আছে সেটাই হলো কি সুষম খাদ্য। সুষম খাদ্য। তো যে পরিমিত খাদ্য, পরিমাণে। স্যার দেখো, আমি জানি ছয়টি উপাদান। হ্যাঁ ধরবো এটা আমি, দাঁড়াও। দেখো বলছে যেসব খাবারে পরিমিত পরিমাণে শর্করা, প্রোটিন, স্নেহ, ভিটামিন, খনিজ ও পানি উপস্থিত থাকে তাই কি সুষম খাদ্য। তাহলে আমরা খাদ্য সংজ্ঞা পাইলাম, সুষম খাদ্য কি সেটা জানলাম, এবং সুষম খাদ্যের উপাদান কয়টি সেটা আমরা এখান থেকে তাহলে সুষম খাদ্যের উপাদান কয়টি আমাদের? ছয়টি। ৬টি। ছয়টি। কি কি? শর্করা, আমিষ, খনিজ লবণ, ভিটামিন, খনিজ লবণ, তেল। আচ্ছা, শর্করা, প্রোটিন, স্নেহ, ভিটামিন, খনিজ লবণ ও কি পানি, এগুলো হলো কি আমাদের সুষম খাদ্যের ৬টি উপাদান। তো দেখো, প্রথমে আগে ভূমিকা স্বরূপ আলোচনা আছে। এখানে কি বলছে যে খাদ্য আমাদের দেহে শক্তি উৎপাদন, ক্ষয়পূরণ ও বৃদ্ধি সাধন এবং রোগ প্রতিরোধের সক্ষমতা তৈরি করে। তাহলে খাদ্য কি করে? খাদ্য আমাদের দেহে শক্তি উৎপাদন, ক্ষয়পূরণ, বৃদ্ধি সাধন এবং রোগ প্রতিরোধের সক্ষমতা তৈরি করে। শক্তি উৎপাদন করে, দেহের ক্ষয়পূরণ ও বৃদ্ধি সাধন করে এবং রোগ প্রতিরোধ সক্ষমতা তৈরি করে। এরপর বলছে আমরা আমরা যে সকল খাবার খাই তার সবাই কি পুষ্টি সমৃদ্ধ। এখানে তোমার প্রশ্ন করছে যে আমরা যে সকল খাবার খাই এই সবগুলো কি পুষ্টি সমৃদ্ধ। কিন্তু স্বাস্থ্য সুরক্ষিত রাখার জন্য ব্যক্তির বয়স, দৈহিক গড়ন বা কাজের ধরন অনুযায়ী খাদ্য গ্রহণ করা প্রয়োজন। তাহলে কি স্বাস্থ্য সুরক্ষার জন্য আমাদেরকে কি ব্যক্তির বয়স এবং দেখতে পাচ্ছ তোমরা? আচ্ছা, যদি কারো স্ক্রিন দেখতে সমস্যা হয়, যদি স্ক্রিন ডিসকানেক্ট হয়ে যায় তাহলে তোমরা লিভ নিয়ে আবার জয়েন হবে, তাহলে তোমরা দেখতে পারবে। আচ্ছা, তো দেখো বলছে কি ব্যক্তির বয়স, দৈহিক গড়ন ও কাজের ধরন অনুযায়ী খাদ্য গ্রহণ করা প্রয়োজন। এরপর হচ্ছে গৃহীত খাদ্যে পরিমিত পরিমাণে শর্করা, প্রোটিন, স্নেহ, ভিটামিন, খনিজ ও পানি উপস্থিত থাকতে হয়। অনেক খাদ্য সহজে নষ্ট হয়ে যায়, ফলে খাদ্য সংরক্ষণের প্রয়োজন হয়। তাহলে কি অনেক খাদ্য
আচ্ছা, তোমরা কয়েকজন বাড়ির কাজ দিচ্ছ, আমি এটা দেখতেছি, দাঁড়াও। তো দেখো, বলছে কি অনেক খাদ্য সহজে নষ্ট হয়ে যায়, ফলে খাদ্য সংরক্ষণের প্রয়োজন হয়। খাদ্যের মান, সতেজতা ও গুণাগুণ অক্ষুণ্ণ রেখে সারা বছর ব্যবহারের উপযোগী রাখার জন্য আমরা খাদ্য সংরক্ষণ করি। তাহলে খাদ্য সংরক্ষণ করি কিভাবে? খাদ্যের মান, সতেজতা এবং গুণাগুণ যেটা থাকে ওইটাই কি রেখে সারা বছর খাওয়ার জন্য বা খাওয়ার জন্য উপযোগী করে আমরা যে রাখি, ওইটাই হলো কি সংরক্ষণ। তো এখানে আমরা দুইটা জিনিস বা দুইটা প্রধান বিষয়, একটা হলো খাদ্য সংরক্ষণ আর একটা হলো কি খাদ্য। এই দুই বিষয় আর কি আলোচনায় আছে, যে খাদ্য আমরা কি কোন কোন খাদ্য গ্রহণ করব, নিয়মিত খাদ্য গ্রহণ করার উপকারিতা, এই বিষয়গুলো। তাহলে দেখো, প্রথম পাঠে আছে কি সুষম খাদ্য। তাহলে সুষম খাদ্য কি আমরা সেটা জানলাম। এরপরে বলছে প্রতিদিনের খাদ্য তালিকায় শর্করা, আমিষ ও চর্বি জাতীয় খাদ্য হিসেবে ভাত, রুটি, মাছ, মাংস, ডিম, দুধ, তেল, বাদাম ইত্যাদি থাকে। এর সাথে ভিটামিন ও খনিজ লবণের উৎস হিসেবে পর্যাপ্ত শাকসবজি, ফলমূল থাকতে হয়। তাহলে প্রতিদিনের খাদ্য তালিকায় আমাদের এইসব বিষয়, এই মানে খাবারগুলো কি রাখতে হয়। যে খাবার ভালো হোক বা মন্দ হোক, এক কথায় একটা খাবারের মধ্যে বা প্রতিদিনের খাবারের মধ্যে আমাদের কি রাখতে হবে? এই যে 6টি উপাদান আছে, শর্করা, আমিষ, ভিটামিন, খনিজ লবণ, এই বিষয়গুলো আর কি রাখতে হবে। আচ্ছা, বলতো শর্করা যে খাবারটা, শর্করা আমরা কোন কোন খাবার থেকে শর্করা পাই? পাউরুটি। আচ্ছা, আর আমিষ বা প্রোটিন এটা পাই কোন জায়গা থেকে, কোন কোন খাবার মাছ, থেকে? মাংস, দুধ, ডিম, ডাল। মাছ, মাংস, ডিম, ডাল, এইগুলো। চর্বি? তেল বা চর্বি আমরা পাই ঘি, মাখন, ভোজ্য তেল থেকে। আচ্ছা, দুধ থেকে কি পাই? দুধ থেকে আমরা দুধ, দই। আচ্ছা, বলছি দুধ থেকে আমরা কোনটা পাই, শর্করা, আমিষ নাকি চর্বি? স্নেহ, স্নেহ, স্নেহ বা চর্বি। আচ্ছা দেখো, এরপরে আছে কি আমাদের শর্করা, আমিষ, চর্বি। আচ্ছা, ভিটামিন তো ভিটামিন, খনিজ লবণ। আচ্ছা, আসো, এখানে আর কিছু নাই। বলছে যে ভিটামিন ও খনিজ লবণের উৎস হিসেবে পর্যাপ্ত শাকসবজি, ফলমূল থাকতে হয়। আচ্ছা, ভিটামিন ও খনিজ লবণের জন্য কি শাকসবজি থেকে পাই আমরা এটা। এরপরে কি আছে, সংক্ষেপটা আমরা দেখি। তোমরা কি সবাই আমার কথা শুনতে পারছো ভালো মতো? Yes, sir. yes sir, দেখো, বলছে যথাযথ দৈহিক বৃদ্ধি, ক্ষয়পূরণ ও রোগ প্রতিরোধ সক্ষমতার জন্য আমাদের প্রতিদিনের খাবারে শর্করা, আমিষ, স্নেহ পদার্থ, ভিটামিন ও খনিজ লবণ থাকে বা থাকা প্রয়োজন। বলছে এজন্য আমাদের সচেতনভাবে খাদ্য নির্বাচন করতে হবে, যাতে আমাদের প্রতিদিনের খাবার সুষম হয়। তো সুষম খাদ্যের তালিকা সম্পর্কে আরো কিছু জানি, তো দেখি এখানে কি বলছে। বলছে আমরা তৃতীয় শ্রেণীতে সুষম খাদ্য, খাদ্য দল ও খাদ্য দলের খাদ্যসমূহ আমাদের শরীরে কি কাজে লাগে তা জেনেছি। তো শিশু, গর্ভবতী মা ও বয়স্ক ব্যক্তির পুষ্টি চাহিদার ভিন্নতা আছে। শিশুরা ধীরে ধীরে বড় হয়, এদের বাড়ন্ত শরীরের জন্য শরীর গঠন করে, শক্তি দেয়, রোগ প্রতিরোধ করে, এমন খাদ্যের প্রয়োজন। তাহলে কি শিশুরা ধীরে ধীরে বড় হয়, তো এদের যে বাড়ন্ত যে শরীরের গঠন, এদের জন্য কি শক্তি দেয়, রোগ প্রতিরোধ করে, এই সকল খাদ্যের প্রয়োজন, মানে এই ধরনের খাবারগুলো শিশুদের জন্য প্রয়োজন। তো বলছে তাই তাদের খাদ্য তালিকায় বিভিন্ন ধরনের আমিষ, যেমন ডিম, মাংস, দুধ এবং দুগ্ধজাত খাদ্য বেশি করে রাখতে হবে। তাহলে শিশুদের মানে শিশুদের জন্য কোন কোন খাবারগুলোর প্রয়োজন, আর তাদের জন্য কি এইগুলোর বেশি প্রয়োজন। ডিম, দুধ, মাংস, এই খাবারগুলো কি শিশুদের জন্য বেশি প্রয়োজন, কারণ কি তাদের হচ্ছে তখন শরীর বড় হতে থাকে, শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা যেন বৃদ্ধি পায়, এই বিষয়গুলোর জন্য তাদের এই সকল খাবারগুলো বেশি প্রয়োজন। তো দেখো, বলছে
নিচে শিশুদের 6 থেকে 12 বছর জন্য সুষম খাদ্যের একটা নমুনা পরিমাণ সহ দেওয়া হলো। তো 6 থেকে 12 বছর, তোমরা এখানে যারা আছো অধিকাংশ কিন্তু এই বয়সের মধ্যে, 6 থেকে 12 বছর এর মধ্যেই তোমরা সবাই আছো আর কি, তোমাদের খাদ্য তালিকা এটা। আচ্ছা, এরপরে কি আছে দেখি। বলছে গর্ভবতী মায়েদের শরীরে আরেকটি শিশুর বৃদ্ধি হয়, তাই মায়েদের বাড়তি পুষ্টি প্রয়োজন। তাহলে যারা গর্ভবতী মা আছে তাদের কি শরীরে আরেকটা শিশু বৃদ্ধি হয়, তাই তাদের কি বাড়তি কিছু পুষ্টি প্রয়োজন। বলছে গর্ভবতী মায়েদের শরীর গঠনকারী, শক্তি প্রদানকারী, রোগ প্রতিরোধী খাদ্যের প্রয়োজন। অন্যদিকে বয়স বাড়লে শরীরে শক্তি কমে যায়, তাই বয়স্ক ব্যক্তিদের কি সহজপাচ্য ও পুষ্টিকর খাদ্য প্রয়োজন। তাহলে যারা গর্ভবতী মা আছে তাদের খাদ্য কোন ধরনের খাদ্য প্রয়োজন, যেগুলো কি শরীর গঠনকারী, শক্তি প্রদানকারী, রোগ প্রতিরোধী। আর যাদের বয়স বেশি অর্থাৎ বৃদ্ধ মানুষদের জন্য প্রয়োজন হচ্ছে যে সকল খাদ্য সহজে হজম হয়, অর্থাৎ সহজে তোমার পচ্য আর কি, যে খাবারগুলো আছে এইগুলো হলো তাদের বেশি প্রয়োজন। এরপর বলছে এদের সুস্থ থাকার জন্য সহজে হজম হয়, হাড় ও দাঁত মজবুত রাখে এবং রোগ প্রতিরোধী খাদ্যের প্রয়োজন। এসব কিছু বিবেচনা করে সুষম খাদ্য তালিকা তৈরি করতে হয়। তাহলে কি আমরা প্রথমেই দেখেছি যে কি কোন কোন বিষয় মাথায় রেখে একটা সুষম খাদ্য বা একজন মানুষের খাদ্য তালিকা তৈরি করতে হয়। কোন কোন বিষয়? বয়স, এরপর কি ছিল? দৈহিক গঠন, তো বয়স, দৈহিক গঠন, বলো। এখানে দেখো সর্বপ্রথম এটা আছে যে এই বিষয়গুলো মাথায় রেখে আমাদের কি, কোথায় পড়ছি এটা, এই যে দৈহিক গঠন এবং কাজের ধরন। তাহলে বয়স, দেহের গঠন এবং কি কাজের ধরন, অর্থাৎ একজন যদি কায়িক শ্রম বেশি করে তাহলে তার সেই ধরনের খাবার প্রয়োজন, আবার একজন যদি মানসিক শ্রম বেশি করে তাহলে কি তার সেই ধরনের খাবার প্রয়োজন। আচ্ছা দেখো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো দেখো আমরা দেখলাম যে সুষম খাদ্য কি এবং সুষম খাদ্যের উপাদান কোন কোন বিষয়, মানে কোন কোন জিনিস হচ্ছে সুষম খাদ্যের উপাদান। এরপর দেখো বলছে সুষম খাদ্য গ্রহণের প্রয়োজনীয়তা, অর্থাৎ আমরা কি প্রয়োজন এই সুষম খাদ্যটা গ্রহণ করব সেই বিষয়ে এখানে জানি। সবাই মিউট করে রাখো। দেখো বলছে দেহকে সুস্থ সবল ও কর্মক্ষম রাখার জন্য সুষম খাদ্য গ্রহণ করা অপরিহার্য। তাহলে কি দেহকে সুস্থ সবল ও কর্মক্ষম রাখার জন্য সুষম খাদ্য গ্রহণ করা অপরিহার্য। সুষম খাদ্য বিশেষত শিশুদের সঠিকভাবে শারীরিক বৃদ্ধি ও বিকাশে সহায়তা করে, মস্তিষ্কের সুস্থতা বজায় রাখে। সুষম খাদ্য গ্রহণে শরীরে পুষ্টি চাহিদা সঠিকভাবে পূরণ হয়। তাহলে এখান থেকে আমরা কয়েকটা পয়েন্ট পেলাম। যদি পরীক্ষায় তোমাদের আসে যে সুষম খাদ্য গ্রহণের প্রয়োজনীয়তা কি, তাহলে এই সকল পয়েন্ট তোমাদের লিখতে হবে। শারীরিক বৃদ্ধি ও বিকাশে সহায়তা করে, মস্তিষ্কের সুস্থতা বজায় রাখে, এরপরে কি শরীরের পুষ্টি চাহিদা সঠিকভাবে পূরণ হয়। আচ্ছা, এরপরে আরো কিছু আছে দেখো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, এখানে তোমরা সবাই মিউট করে রাখো, তোমাদের সাউন্ড আসছে ফোন থেকে। আচ্ছা, আমি জোরে বলছি, তোমরা তোমাদের ফোনগুলো মিউট করে রাখো। দেখো তাহলে সুষম খাদ্য কেন প্রয়োজন সেটা আমরা দেখি। বলছে সুস্থ থাকার জন্য সুষম খাদ্য গ্রহণের কোনো বিকল্প নেই। সুস্থ কর্মক্ষম থাকার জন্য সঠিক পরিমাণ পুষ্টি উপাদান প্রয়োজন। বলছে সুষম খাদ্য গ্রহণ বয়স, লিঙ্গ এবং কাজের ধরন ভেদে আলাদা হতে পারে। যেমন ছেলেদের এক ধরনের খাবার হবে, মেয়েদের এক ধরনের খাবার হবে। তো এটা কি বয়স এবং লিঙ্গ এবং কাজের ধরন ভেদে আলাদা হতে পারে। দেখো এখানে বলছে আমরা আগে ছোট ছিলাম, এখন ধীরে ধীরে বড় হচ্ছি।
প্রতিদিন আমরা নানা রকম কাজকর্ম, ছোটাছুটি, খেলাধুলা, লেখাপড়া করি। খেলতে গিয়ে সামান্য কেটে ছিঁড়ে গেলে কোনো ওষুধ ছাড়াই কয়েকদিনের মধ্যে তা ভালো হয়ে যাচ্ছে। এর মূলে রয়েছে কি সুষম খাদ্য। তাহলে আমাদের কি দেখো, যখন আমরা ছোট থেকে বড় হচ্ছি, খেলাধুলা করি, লেখাপড়া করি, তো এই সময় যদি আমাদের কোথাও কেটে যায় তাহলে কি আমরা সেটা সহজে ভালো হয়ে যায়। কিন্তু বৃদ্ধ লোকের কিন্তু আবার যদি কেটে যায় সেটা কিন্তু ভালো হতে একটু সময় লাগে, কারণ কি তাদের রোগ প্রতিরোধ বা অল্প রোগেই তারা বেশি অসুস্থ হয়ে যায়। আবার কি যারা এই বয়সে আছে বা ইয়াং যারা, তাদের কিন্তু আবার অল্প রোগকে ওই রকম রোগ রোগ মনে হয় না। এটা হলো যার যার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকার কারণে এটা হয়। আর এই শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি করে কি সুষম খাদ্য। দেখো বলছে খাদ্যের উপাদানগুলো আমাদের দেহে যে কাজ করে সেগুলো হলো, এইটা ধরো একটা প্রশ্ন, হ্যাঁ, এটা কিন্তু পরীক্ষায় চলে আসে। বলছে খাদ্যের উপাদানগুলো আমাদের দেহে যে কাজ করে, বলছে দেহের বৃদ্ধি সাধন, ক্ষয়পূরণ ও সুরক্ষা প্রদান, তাপ উৎপাদন ও কাজ করার শক্তি প্রদান, শারীরবৃত্তীয় কর্মশক্তি প্রদান, দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি ইত্যাদি। এইগুলো কি করে, আমাদের খাদ্যের উপাদানগুলো আমাদের দেহে কি করে, এই কাজগুলো করে। এই কাজগুলো করে কি খাদ্যের উপাদান। এরপরে আসো, দেখো বলছে প্রতিদিন প্রয়োজনীয় পরিমাণে সুষম খাদ্য গ্রহণ না করলে শরীরে পুষ্টির ভারসাম্য নষ্ট হয়। অর্থাৎ সুষম খাদ্য যদি কেউ গ্রহণ না করে, আমরা এতক্ষণ দেখলাম, এত সময় আমরা দেখলাম কি যে সুষম খাদ্য গ্রহণ করলে আমরা কি কি উপকার পাই। এবার আমরা দেখব যে সুষম খাদ্য গ্রহণ না করলে কি কি ক্ষতি হয়। সেটা শুনতে পাচ্ছ তোমরা আমার কথা? নয়েজ হচ্ছে, তোমরা সবাই মিউট করে রাখো, তাহলে নয়েজ হবে না। দেখো বলছে প্রতিদিন প্রয়োজনীয় পরিমাণে সুষম খাদ্য গ্রহণ না করলে শরীর পুষ্টির ভারসাম্য নষ্ট হয়। একটি খাদ্য উপাদানের অভাবে আরেকটি উপাদান শোষিত হয় না, অথবা যথাযথ কাজ করে না। একটার উপাদানে কি আরেকটা শোষিত হয় না। অর্থাৎ তুমি যদি আমিষের যে খাবার, অর্থাৎ মাছ, মাংস, ডিম খাও, তাহলে তোমার শরীরে কি আমিষ আমিষ মানে শোষিত হবে, এইখানে কি তোমার চর্বিটা আসবে না। এরপর যদি তুমি চর্বি নাও, অধিক পরিমাণেও যদি নাও, তারপরে ওইখানে তুমি শুধু চর্বিটাই পাবে, আমিষ পাবে না। তো বলছি কি উপাদানের অভাবে আরেকটি উপাদান কি শোষিত হয় না, অথবা যথাযথ কাজ করে না। এর ফলে পর্যাপ্ত পুষ্টিকর খাবার খেলেও অনেকের পুষ্টিহীনতা দেখা দেয়। অর্থাৎ একজন অনেক খাবার খায়, তারপরেও কি তার পুষ্টিহীনতা দেখা দেয়, পুষ্টির অভাব দেখা দেয়। এর কারণ কি? এর কারণ হলো তার মধ্যে যে সুষম খাদ্যের যে 6টি উপাদান, তার মধ্যে যে কোনোটার অভাব আছে, যার ফলে কি তার মধ্যে ওই পুষ্টিহীনতা দেখা দেয়। এরপরে দেখো বলছে আবার কোনো উপাদান প্রয়োজনের অতিরিক্ত গ্রহণ করলে স্থূলতা সহ নানা রকম শারীরিক সমস্যা তৈরি হয়। স্থূলতা, স্থূলতা শব্দটা দেখো, এই স্থূলতা শব্দের অর্থ কি বলো তো? মোটা হয়ে যাওয়া। মোটা হয়ে যাওয়া, হ্যাঁ, চর্বি বাড়া, এইটা। আচ্ছা, বলছে প্রতিদিনের খাবার সুষম না হলে শরীর দুর্বল হয়ে যায়, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে আসে, ফলে সহজে শরীরে রোগের আক্রমণ হতে পারে। তাহলে যদি আমাদের সুষম খাদ্য না হয় কি কি হয় দেখো। আচ্ছা, স্থূলতা সহ নানা রকম শারীরিক সমস্যা, শরীর দুর্বল হয়ে যাওয়া, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া, ফলে কি হয় সহজে শরীরে রোগের আক্রমণ হতে পারে। এরপরে শিশুদের কি হয়, স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয়, সঠিক অনুপাতে ও সময় মতো খাদ্য গ্রহণে ভালো ঘুম হয় এবং মানসিক চাপ কমে। আর যদি সঠিক অনুপাতে না হয় তাহলে কি ভালো ঘুম হয় না, শরীরের চাপ বাড়ে। হচ্ছে খাদ্য নির্বাচন। হ্যাঁ বলো। এটা একটু আমার বুঝাবেন। এইটা আচ্ছা ঠিক আছে। বলছে সময় মতো খাদ্য গ্রহণে ভালো ঘুম হয় এবং মানসিক চাপ কমে। খাদ্য নির্বাচনের ক্ষেত্রে বয়স, লিঙ্গ, শারীরিক পরিশ্রমের বিষয়টি বিবেচনায় রেখে খাদ্য গ্রহণ করলে শরীর সুস্থ থাকে। এইবার আসো, এখানে বলছে সুষম খাদ্য গ্রহণের প্রয়োজনীয়তা। অর্থাৎ আমরা উপরে দেখলাম সুষম খাদ্য কি এবং কোন কোন বিষয় হলো, কোন কোন উপাদান হলো সুষম খাদ্য। এখন
এই সুষম খাদ্যটা আমরা কেন গ্রহণ করব? তো গ্রহণ করার যে উপকার, এই উপকারগুলো এখানে দেওয়া আছে, যে এইগুলো কি উপকার, যে যদি আমরা গ্রহণ করি তাহলে কি দেহের বৃদ্ধি ও ক্ষয়পূরণ, সুরক্ষা প্রদান এইগুলো হয়, তারপরে তাপ উৎপাদন ও কাজ করা, শক্তি প্রদান। অর্থাৎ এইগুলো কি সুষম খাদ্য গ্রহণ করলে আমরা পাই, যে খাদ্যটা আমাদের শরীরে কি কি কাজ করে। এই 4টা কাজ করে কি খাদ্য আমাদের শরীরে। আর সুষম খাদ্য যদি আমরা গ্রহণ করি, অর্থাৎ এই যে 6টি উপাদান মিলিয়ে যে সুষম খাদ্য, সেইটা যদি গ্রহণ করি তাহলে কি হয় দেখো, বলছে দেহ সুস্থ সবল কর্মক্ষম থাকে। এরপরে কি বলছে, শারীরিক বৃদ্ধি ও বিকাশে সহায়তা করে, মস্তিষ্কে সুস্থতা বজায় রাখে। এরপর কি শরীরে পুষ্টি চাহিদা সঠিকভাবে পূরণ হয়। এইটা হলো গ্রহণ করার উপকারিতা, অর্থাৎ আমরা কেন গ্রহণ করব তার প্রয়োজনীয়তা হলো এইগুলো। এরপরে দেখো, যদি আমরা সুষম খাদ্য গ্রহণ না করি, এখানে তো পেলাম হচ্ছে আমরা যদি গ্রহণ করি তাহলে কি কি হয়, আর যদি এখানে আমরা দেখলাম যে যদি গ্রহণ না করি তাহলে কি কি হয়, যে শরীরে পুষ্টির ভারসাম্য নষ্ট হয়। এরপরে কি হয়, স্থূলতা সহ নানা রকম শারীরিক সমস্যা তৈরি হয়, শরীর দুর্বল হয়ে যায়, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, শরীরে রোগের আক্রমণ হতে পারে। এর বলছে সুষম না হলে কি শিশুদের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয়। তাহলে আমরা প্রয়োজনের মধ্যে আমরা দেখলাম যে এর কি কি উপকার পাই, এবং এইটা যদি মানে যদি আমরা না গ্রহণ করি সুষম খাদ্য, তাহলে আমরা এই সমস্যার সম্মুখীন হব। এবার কি বুঝতে পারছো তুমি? জি স্যার। আচ্ছা, বাকিটা সবাই বুঝতে পারছো? জি স্যার। Yes, sir. আচ্ছা, এইগুলো Yes, আমি sir. হ্যাঁ, এইগুলো Yes, তোমরা sir. হাইলাইট করে রাখবে, পাশাপাশি তোমরা আলাদা একটা নোট করে রাখবে। আমি তোমাদের হোমওয়ার্কের মধ্যে কিন্তু এইগুলো দিয়ে দিব, যে তোমার কিন্তু পরীক্ষায় এইগুলোই প্রশ্ন আসবে। তোমাদের অধ্যায়ের যদি প্রশ্ন আমরা পর্যবেক্ষণ করি, তখন আমরা দেখবো যে এইগুলোই দিয়ে দেয়, যে সুষম খাদ্য গ্রহণের প্রয়োজনীয়তা কি, খাদ্য আমাদের শরীরে কি কি কাজ করে, সুষম খাদ্য কাকে বলে। তো এই প্রতিটা অধ্যায়ের যে প্রশ্নগুলো আমি তোমাদের দিব, এইগুলো যদি তোমরা নোট করে রাখো, তাহলে এই অধ্যায় সম্পর্কে একটা পূর্ণ ধারণা তোমাদের আসবে। পাশাপাশি পরীক্ষায় যে কোনো প্রশ্ন আসতে পারলে তোমরা কি করতে অ্যান্সার করতে পারবে। এটা এইগুলো তোমাদের আলাদাভাবে লিখে রাখতে হবে, সেটা তোমরা গাইড থেকে লেখো আর এই অধ্যায়ের ভিতর থেকে লেখো, সেটা তোমাদের ইচ্ছা, যেটা তোমাদের সহজেই তোমরা সেইভাবে লিখবে। আমি কিন্তু তোমাদের প্রতিদিন অধ্যায় শেষে এই কাজগুলো দিব। তা অবন্তিকা বলো। স্যার, হ্যাঁ বলো। আমাদের পরীক্ষায় কয়টি করে প্রশ্ন আসতে পারে? ও, তোমাদের পরীক্ষায় কয়টি আসে? এক এক স্কুলে এক এক রকম আসে। কিন্তু সরকারি যে স্কুলগুলো আছে এখানে সম্ভবত তোমার কত মার্ক, নৈর্ব্যক্তিক আসে, তারপর স্যার। হ্যাঁ, বৃত্তি পরীক্ষায় ও বৃত্তি পরীক্ষায় তোমাদের হচ্ছে 15 মার্কের প্রশ্ন হয় এইখান থেকে। বিজ্ঞান থেকে 15, তারপর সমাজ যে আছে বাংলাদেশ ও বিশ্ব পরীক্ষা এটা থেকে 15। হ্যাঁ বলো। স্যার, আমাদের পরীক্ষা কালকে থেকে শুরু হচ্ছে। অর্ধবার্ষিক পরীক্ষা। আমাদের ক্লাস পরীক্ষা। হ্যাঁ, এটা কবে জি, থেকে জি, শুরু স্যার। হচ্ছে? আচ্ছা, এটা কবে থেকে হবে তোমাদের? আচ্ছা, শামিমা নাসরিন বলো। স্যার, আমাদের পরীক্ষা তো শুরু হয়ে গেছে কালকে থেকে। একদিন পরীক্ষা হবে। যাদের অর্ধবার্ষিক সিস্টেম, দুইটা পরীক্ষা, তাদের পরীক্ষাগুলো শুরু হয়ে যাবে ইতিমধ্যে। স্যার, আচ্ছা, ইসরাত জাহান তুমি কিছু বলবা এখান থেকে? বৃত্তি পরীক্ষায় কি সব সাবজেক্ট একসাথে আসবে? তোমাদের বৃত্তি পরীক্ষায় হ্যাঁ, সবগুলো মিলে সম্ভবত 100 মার্কের পরীক্ষা হয়। তবে আমি শুধু বিজ্ঞানটা দেখলাম যে বিজ্ঞান থেকে তোমাদের 15 মার্ক, বাংলাদেশ ও বিশ্ব করছে এটা থেকে 15 মার্কের কোশ্চেন আসে। আচ্ছা স্যার, হ্যাঁ বলো। কিছু বলছে পড়াবে না? বুঝি নাই। পড়াবে না?
আচ্ছা, তোমাদের 2-3 জনের সাউন্ড একসাথে আসছে তো আমি বুঝতে পারি না, আবার বলো তো। আমাদের বিশ্ব পরিচয় কি পড়াবে না? বিশ্ব পরিচয় তোমাদের ক্লাস হয় না এটা, তবে তোমরা একাডেমির সাথে কথা বলো, যদি তারা ক্লাস দিতে বলে ক্লাস দেওয়া যাবে, সমস্যা নেই। তোমরা 1 পয়েন্ট একাডেমির সাথে কথা বলবে এই বিষয়ে, যে আমাদের বিশ্ব পরিচয় ক্লাস দিবেন কিনা। বুঝতে পারছো? হ্যাঁ বলো। ইংরেজি বিশ্ব পরিচয় পড়লে আমাদের ইংরেজিও পড়তে তোমাদের ইংরেজি বিশ্ব পরিচয় পড়ালে আমাদের আহ, আচ্ছা, তোমাদের বিজ্ঞান থেকে 50 মার্ক হয়, বিজ্ঞান আর বাংলাদেশের বিশ্ব পরিচয় মিলে 100 মার্কের পরীক্ষা হয় তোমাদের বৃত্তি পরীক্ষাতে। স্যার হ্যাঁ বলো। স্যার হুম। আমাদের নমুনা প্রশ্ন দিবেন না? তোমাদের সিলেবাস ধরন অনুযায়ী প্রশ্ন দিবেন না? নমুনা প্রশ্ন স্যার। সিলেবাস অনুযায়ী তোমাদের প্রশ্ন দিবে। আচ্ছা, তাহলে চলো শুরু করি। দেখো, ঠিক আছে স্যার। তাহলে এখানে আমরা কি করলাম, যে সুষম খাদ্য গ্রহণের প্রয়োজনীয়তা। এরপরে আমরা পার্ট 3-এ আছে কি, যে সময় মতো খাদ্য গ্রহণের গুরুত্ব, অর্থাৎ আমরা সারা দিনে কখন কখন খাবার খাবো, তো এই সময় মতো খাবার গ্রহণটার গুরুত্ব আমরা দেখি, যে সকালে কখন খাবার খাবো, দুপুরে কখন খাবো এবং রাতে কখন খাবো, সেইটা দেখো। বলছে সুস্থ থাকার জন্য শুধু সুষম পুষ্টিকর খাবার খেলেই হবে না, বরং সেগুলো আমরা কখন খাই, কতক্ষণ পর পর খাই, দিনে কতবার খাই, সেটাও গুরুত্বপূর্ণ। তাহলে কি বলছে, যে সুস্থ থাকার জন্য শুধু সুষম খাদ্য খেলেই হবে না, বরং সেগুলো কখন খাই, কতক্ষণ পর পর খাই এবং দিনে কতবার খাই, সেটাও কি গুরুত্বপূর্ণ। কারণ এখন তুমি সুষম খাদ্য পাইছো, আর তুমি সকালে খাইছো ধরো 8টার দিকে একবার, এরপরে 10টায় একবার খাইছো, 12টায় একবার, দিনে 5বার 6বার খাইছো, তাহলে কি হবে? সেটা কি উপকার পাবো এটা থেকে? উপকারের চেয়ে আরো বেশি ক্ষতি হবে। না স্যার। সেটাই বলছে এখানে, যে যে সুস্থ থাকার জন্য শুধু সুষম এবং পুষ্টিকর খাবার খেলেই হবে না, বরং সেটা আমরা কখন খাচ্ছি, কতক্ষণ পর পর খাচ্ছি এবং দিনে কতবার খাচ্ছি, সেই বিষয়টাও গুরুত্বপূর্ণ। দেখো, বলছে আমরা অনেকেই খাবার গ্রহণের কোনো নিয়ম মেনে চলি না, যখন মনে হয় তখন, অথবা এক এক দিন এক এক সময়ে খাই, আবার অনেকক্ষণ না খেয়েও থাকি। তো দেখো, এটার গুরুত্ব আমরা দেখি। বলছে সুস্থ থাকতে সুষম পুষ্টিকর খাদ্যের পাশাপাশি সঠিক সময়ে খাদ্য গ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিদ্যালয়ের যেমন নির্দিষ্ট সময়সূচি থাকে, তেমনি খাদ্য গ্রহণেরও নির্দিষ্ট সময় রয়েছে। নির্দিষ্ট সময়সূচি মেনে খাদ্য গ্রহণ করলে শরীর সুস্থ থাকে। তো এটা সম্পর্কে বলছে আরো কিছু জানি। তো কি জানি, বলছে আমাদের শরীরে খাদ্য পরিপাকের জন্য নানা ধরনের উপাদান কাজ করে। গবেষণায় প্রমাণিত হয়েছে অপরিমিত বিশৃঙ্খল খাদ্যাভ্যাস বিভিন্ন ধরনের স্বাস্থ্য ঝুঁকি বাড়ায়। সময় মতো খাবার গ্রহণ না করলে পাকস্থলীতে আলসার বা ক্ষত, বদহজম, ওজন হ্রাস বা বৃদ্ধি ইত্যাদি সমস্যা দেখা দেয়। তাহলে কি সময় মতো খাবার না গ্রহণ করলে কি হয়? পাকস্থলীতে আলসার বা ক্ষত, বদহজম, ওজন হ্রাস বা বৃদ্ধি ইত্যাদি সমস্যা দেখা দেয়। এছাড়াও রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, শরীর দুর্বল হয়ে পড়ে। এরপরে বলছে সঠিক সময়ে খাবার খেলে কি কি হয় দেখো, শরীর সুস্থ কর্মক্ষম থাকে, মস্তিষ্কের কর্মক্ষমতা বৃদ্ধি পায়, শিশু শারীরিক ও মানসিক বিকাশ সঠিকভাবে হয়। স্যার একটু জোরে বলুন। আচ্ছা, তো দেখো, যদি আমরা সময় মতো খাদ্য গ্রহণ করি, তাহলে আমরা উপকার পাবো কি কি? শরীর সুস্থ কর্মক্ষম থাকবে, মস্তিষ্কের কর্মক্ষমতা বৃদ্ধি পাবে, শিশু শারীরিক ও মানসিক বিকাশ সঠিকভাবে হবে। আর যদি গ্রহণ না করি, তাহলে কি কি হবে? পাকস্থলীতে আলসার বা ক্ষত হবে, বদহজম হবে, ওজন হ্রাস বা বৃদ্ধি ইত্যাদি সমস্যা দেখা দিবে।
এরপর বলছে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে, শরীর দুর্বল হয়ে পড়বে। এটা আমরা জানলাম। তো এখন আসো আমরা দেখি যে আসলে আমাদের সময় মতো বলতে কি বলে, যে আসলে কোনটাকে আমরা সময় মতো বলবো। বলছে যে প্রতিদিন সকাল 8টার মধ্যে সকালে খাবার খেয়ে নেওয়া ভালো। তাহলে সকালের খাবার কয়টার মধ্যে খেয়ে নেওয়া ভালো? 8টার তার মধ্যে। মধ্যে এরপরে বলছে দুপুরের খাবার গ্রহণের সঠিক সময় বেলা 12টা থেকে 1টা। তাহলে দুপুরে খাবার গ্রহণের সঠিক সময় কোনটা? 12টা 12:30। থেকে 12:30 থেকে 1টা। এইটার সময় কি দুপুরের খাবার খেয়ে নেওয়া ভালো। বলছে সকালের নাস্তা মোটামুটি পেট ভরে খেলে দুপুরে খাবার মাঝারি পরিমাণে হওয়া উচিত। বলছে সকালের নাস্তাটা যদি পেট ভরে খাওয়া হয় তাহলে কি দুপুরের খাবারটা মাঝামাঝি পরিমাণে খাওয়া খাওয়া উচিত। উচিত। কিন্তু আমরা কিন্তু এর উল্টোটা করি, যে সকালের খাবারটা আমরা কোনো রকম খাই, দুপুরেরটা খাই বেশি করে। তো দেখো বলছে রাতের খাবার সন্ধ্যা 7টার মধ্যে খেয়ে ফেলা ভালো। দেরিতে রাতের খাবার গ্রহণ করলে স্থূলতা বা মোটা হয়ে যাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায়। তাহলে রাতের খাবারটা কি সন্ধ্যা 7টার মধ্যে খেয়ে নেওয়া ভালো। আর যদি বেশি রাতে খাওয়া হয় তাহলে কি ওইটা স্থূলতা বা মোটা হয়ে যাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায়। বলছে কোনো কারণে এই সময়ের মধ্যে খাওয়া সম্ভব না হলে অন্তত ঘুমানোর ঘন্টা 3 আগে রাতের খাবার গ্রহণ করা উচিত। এরপরে বলছে রাতে সহজপাচ্য খাবার খাওয়া ভালো। তাহলে কি বলছে সকালের খাবারটা আমাদের খেতে হবে কখন? 8টার মধ্যে। আর দুপুরেরটা হলো কি তোমার 12:30 থেকে 1টার মধ্যে। এরপরে আবার বলছে সকালেরটা যদি আমরা হ্যাঁ, হ্যাঁ, বলছে রাতেরটা 7টার মধ্যে, সন্ধ্যা 7টার মধ্যে খেয়ে নেওয়া ভালো। যদি দেরিতে খাওয়া হয় তাহলে যেন অন্তত ঘুমানোর 3 ঘন্টা আগে খাওয়া হয়। তাছাড়া কি হয়, ঘুমানোর আগ মুহূর্তে যদি খাবার খাওয়া হয় তাহলে ওইটা কি কি হয়, শরীরে স্থূলতা বা মোটা হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এরপরে দেখো বলছে খাবার হজম হতে সাধারণত 3 থেকে 4 ঘন্টা সময় লাগে। খাবার হজম হতে সাধারণত 3 থেকে 4 ঘন্টা সময় লাগে। এখন তুমি যদি সকাল 8টার সময় খাবার খাও আবার যদি 10টার সময় খাও তাহলে কি তোমার আগের খাবারই হজম হয় নাই? স্যার হ্যাঁ বলো। স্যার একটু চ্যাট বক্সে এক করিয়ে দাও, চ্যাট বক্সে একটু চেক করুন। বুঝি নাই তোমার কথা। চ্যাট বক্সটা একটু আগইলো তো, চেক করুন চ্যাট বক্স। আচ্ছা তুমি এটা একটু বড় করতে বলছো? আমি বলছি যে এখানে আমাদের এখানে চ্যাট বক্স একটা আছে, বুঝছেন? সেই ডটের মধ্যে একটা চ্যাট বক্স আছে, বুঝছেন? ওটাকে চেক করেন। ও আচ্ছা। আচ্ছা হ্যান্ড রাইজ করছো অবন্তিকা, শামিমা, নাসরিন, তোমরা কিছু বলবা? নো স্যার। আচ্ছা স্যার, নো স্যার। ওকে। ওকে আসো দেখো বলছি এজন্য প্রতিবেলা তাহলে কি খাবার হজম হতে সাধারণত 3 থেকে 4 ঘন্টা সময় লাগে। এজন্য প্রতিবেলার খাদ্য গ্রহণের মাঝে কমপক্ষে 4 ঘন্টা বিরতি দেওয়া প্রয়োজন। এতে হজম ভালো হয়, পরিপাকতন্ত্র সুস্থ ও কর্মক্ষম থাকে এবং অতিরিক্ত মোটা হওয়ার সম্ভাবনা কমে যায়। তাহলে আমরা এখানে কি দেখলাম যে সময় মতো খাদ্য গ্রহণের গুরুত্ব, যে সময় মতো আমরা যদি খাদ্য গ্রহণ করি তাহলে কি হবে, আর যদি সময় মতো গ্রহণ না করি। বৃদ্ধি পায়, শিশুর শারীরিক ও মানসিক বিকাশ সঠিকভাবে হয়। আচ্ছা এরপরে আবার আমরা দেখেছি যে কি
যে যদি আমরা সময় মতো খাদ্য গ্রহণ না করি তাহলে কি কি হয়? পাঁচস্তরিক আলসার স্যার লক্ষণ। কথাজন স্যার নয়েজ হচ্ছে সবাই একসাথে বলছে তো স্যার নয়েজ হচ্ছে আচ্ছা, এরপর আমাদের যে যে বলেছে সময় মতো। হ্যাঁ, তো সময় মতো বলতে আসলে কোন সময়কে বুঝিয়েছে সেটাও আমরা দেখলাম। এরপরে আসো, আচ্ছা এরপরে আছে হচ্ছে খাদ্য সংরক্ষণ। আমরা উপর থেকে কি কি পড়েছি, যে খাদ্য কি, সুষম খাদ্য কি, সুষম খাদ্য গ্রহণের প্রয়োজনীয়তা, এরপরে সময় মতো খাদ্য গ্রহণের প্রয়োজনীয়তা বা গুরুত্ব। আচ্ছা, এরপর আমরা দেখব কি খাদ্য সংরক্ষণ, অর্থাৎ আমরা যে খাবারগুলো খাদ্য সম্পর্কেই তো আমাদের এই অধ্যায়টা। তো খাদ্য কিভাবে খাবো, কোন খাবারগুলো খাবো, এইগুলো জেনেছি। এবার দেখো খাদ্য সংরক্ষণটা আমরা একটু দেখি কিভাবে খাদ্য সংরক্ষণ করা যায়। দেখো, বলছে সব ধরনের খাদ্যদ্রব্য আমরা সারা বছর বা সব সময় পাই না। কিছু খাদ্য শীতকালে, কিছু গ্রীষ্মকালে, আবার কিছু 12 মাসেই পাওয়া যায়। তো খাদ্যদ্রব্য পচনশীল হওয়ায় সহজেই কি নষ্ট হয়ে যায়, তাই সারা বছর খাদ্যদ্রব্য পেতে খাদ্য সংরক্ষণ প্রয়োজন হয়। জীবাণু সংক্রমণ এবং পচন রোধ করে খাদ্য স্বাদ ও গুণাগুণ অক্ষুণ্ণ রাখার প্রক্রিয়াই হলো খাদ্য সংরক্ষণ। তাহলে খাদ্য সংরক্ষণের সংজ্ঞাটা আমরা এখানে দেখলাম। যদি পরীক্ষায় খাদ্য সংরক্ষণ কি বা খাদ্য সংরক্ষণ কাকে বলে, তখন আমাদের এটা লিখতে হবে কি, জীবাণু সংক্রমণ এবং পচন রোধ করে খাদ্যের স্বাদ ও গুণাগুণ অক্ষুণ্ণ রাখার প্রক্রিয়াই হলো খাদ্য সংরক্ষণ। আচ্ছা বলো তো, খাদ্য সংরক্ষণ সাধারণত আমরা কোন কোন প্রসেস আমরা দেখছি খাদ্য সংরক্ষণে? রেফ্রিজারেটর রাখা, কিউরিং, আচার, জ্যাম, জেলি, ফ্রিজে রেখে, তারপর আচ্ছা ফ্রিজে রেখে দেখছি, রোদে এরপর শুকিয়ে, রোদে শুকিয়ে। আচ্ছা, এরপর লবণ দিয়ে অনেক কিছু সংরক্ষণ করে রাখা হয়। আচার বানিয়ে ফ্রিজে আচার রেখে। বানিয়ে। ওকে, তো এইগুলো এইখানে বলছে। দেখো, বলছে খাদ্যের বৈশিষ্ট্য, গুণাগুণ ও গুণগত মান ঠিক রেখে খাদ্যকে বিভিন্নভাবে সংরক্ষণ করা যায়, যেমন শুকিয়ে, ফ্রিজে রেখে, লবণ দিয়ে ইত্যাদি। বলছে এর ফলে খাদ্য বিষক্রিয়া মুক্ত ও নিরাপদ থাকে এবং দীর্ঘদিন ব্যবহার করা যায়। আমরা ধান, সরিষা, গম, ভুট্টা, ডাল, আলু ইত্যাদি ফসল যেমন গুদাম বা হিমাগারে রেখে সংরক্ষণ করে থাকি, তেমনি বাড়িতে বিভিন্ন উপায়ে খাদ্য সংরক্ষণ করে থাকি। তো খাদ্য সংরক্ষণের যেমন কি শুকিয়ে সংরক্ষণ আছে। প্রথমেই শুকিয়ে সংরক্ষণ বলছে রোদে অথবা ড্রায়ারে শুকিয়ে খাদ্য সংরক্ষণ একটি প্রচলিত পদ্ধতি। বলছে খাদ্যদ্রব্য দীর্ঘদিন সংরক্ষণ করার জন্য অনেক প্রকার খাদ্য আমরা শুকিয়ে সংরক্ষণ করি, যেমন ধান, সরিষা, গম, ভুট্টা, ডাল, মাছ ইত্যাদি। এছাড়াও বিভিন্ন ধরনের মশলা, সিমের বিচি, কাঁচা আম, বরই রোদে শুকিয়ে সংরক্ষণ করা যায়। এক্ষেত্রে বীজ শুকানোর পর সাধারণ তাপমাত্রায় ঠান্ডা করে সংরক্ষণ করা হয়। শুকনো বায়ুরোধী পাত্র ব্যবহার করা হয়, পাত্রের মুখ কাপড় বা মাটি দিয়ে বন্ধ করে দেওয়া হয়। তো দেখো, শুকিয়ে সংরক্ষণ তোমাদের পরীক্ষা আসবে যে নিচের কোনটি শুকিয়ে সংরক্ষণ করা হয়, বা দিল যে ভুট্টা আমরা কিভাবে সংরক্ষণ করি, অপশনের মধ্যে দিল শুকিয়ে, আচার বানিয়ে, নাকি কিরিং পদ্ধতিতে, নাকি লবণ দিয়ে। শুকিয়ে শুকিয়ে শুকিয়ে। তাহলে তোমাদের পরীক্ষা আনসার করতে হবে কি শুকিয়ে। তো এইভাবে তোমাদের শুকিয়ে। মূলত মনে রাখতে হবে কি এই উদাহরণগুলো। দেখো, ধান, সরিষা, গম, ভুট্টা, ডাল, মাছ ইত্যাদি, সিমের বিচি, কাঁচা আম, বরই, এগুলোকে আমরা রোদে শুকিয়ে সংরক্ষণ করি। হ্যাঁ বলো নিহান, বলো। স্যার, আপনি যে খাদ্য সংরক্ষণের উপরে একটা লাইন পড়াইলেন না, এই লাইনটা আমার বইয়ে নাই। কোনটা? হ্যাঁ, এই যে খাদ্য সংরক্ষণ, এটা যেমন আপনি এই যে লেখা আছে, সব ধরনের খাদ্যদ্রব্য আমরা সারা বছর পর সব সময় পাই না। এই এই প্যারা পুরোটা নাই আমারটাই। আচ্ছা। এটা তো 27 পৃষ্ঠায়। 27 পৃষ্ঠায় নাই আমারটাই। আচ্ছা, ওইটা না থাকলেও সমস্যা নেই।
আচ্ছা তুমি তো বলছো। ওকে। জি জি স্যার। হ্যাঁ কিছু না, আমি ওইখানে হ্যান্ড রাইজ দেখলাম তো সেজন্য তো ভাবলাম তুমি তো বলছো। দেখো তাহলে কি, ধান, সরিষা, গম, ভুট্টা, ডাল ইত্যাদি, সিমের বিচি, কাঁচা আম, বরই এগুলোকে আমরা রোদে শুকিয়ে সংরক্ষণ করি। এরপর হচ্ছে কি, এক্ষেত্রে বীজ শুকানোর পর সাধারণ তাপমাত্রায় ঠান্ডা করে সংরক্ষণ করা হয়। শুকনো বায়ুরোধী পাত্র ব্যবহার করা হয়। পাত্রের মুখ কাপড় বা মাটিতে বন্ধ করে দেওয়া হয়। গেল। এরপরে দেখো ফ্রিজ বা হিমাগারে রেখে সংরক্ষণ হচ্ছে সাধারণ তাপমাত্রা ও পরিবেশে মাছ, মাংস, সবজি, ফল ইত্যাদি খুব দ্রুত পচে যায়। এসব খাদ্য ফ্রিজ বা হিমাগারে রেখে সহজেই সংরক্ষণ করা যায়। বাড়িতে সাধারণত 4 ডিগ্রি সেলসিয়াস থেকে 18 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রেফ্রিজারেটরে সংরক্ষণ করা হয়। এই তাপমাত্রায় খাদ্য পচনকারী অণুজীবগুলো নিষ্ক্রিয় থাকে, ফলে খাদ্যদ্রব্য সহজে পচে না এবং কয়েক মাস সংরক্ষণ করা যায়। বাণিজ্যিকভাবে হিমাগারে আলু, গাজর, মটরশুঁটি ও বিভিন্ন ধরনের মাছ বছরব্যাপী সংরক্ষণ করা হয়। তাহলে তোমার এই যে আলু, গাজর, মটরশুঁটি এগুলোকে সারা বছর ব্যাপী হিমাগারে বা ফ্রিজে সংরক্ষণ, হিমাগারে এক কথায়, হিমাগার দেখছো না অনেক জায়গা, কোল্ড স্টোরেজ। ইয়েস স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ, ব্যাপক পরিসরে তোমার আলু, বিশেষ করে আলুটা বেশি তোলে আর কি। হিমাগারে প্রচুর পরিমাণে আলু থাকে, বা আমরা যে সারা বছর আলু পাই এর মূল ওটাই হলো হিমাগার। এরপরে আসো দেখো কিউরিং পদ্ধতি। বলছে কোনো দ্রব্যকে খাবার, লবণ বা এর দ্রবণ দ্বারা সংরক্ষণ করার প্রক্রিয়াকে কিউরিং বলে। যখন ফ্রিজের প্রচলন ছিল না তখন কিউরিং খাদ্য সংরক্ষণের খুব জনপ্রিয় পদ্ধতি ছিল। এক সময় দেশে প্রচুর ইলিশ পাওয়া যেত, তখন লবণ দিয়ে ইলিশ মাছ সংরক্ষণ করে সারা বছর খাওয়া হতো। এই পদ্ধতিতে মাংস, বিভিন্ন ফলমূল, সবজি সংরক্ষণ করা যায়। তাহলে কিউরিং পদ্ধতি অর্থাৎ লবণ দিয়ে বা লবণের পানি দিয়ে সংরক্ষণ করা, এইটা তোমার, হ্যাঁ এটা কিসের ছবি দিছে এখানে বলো তো? কিউরিং পদ্ধতি। কিউরিং পদ্ধতি, লোনা ইলিশ। লবণ দিয়ে মাখিয়ে ইলিশ সংরক্ষণ। এরপরে তোমার এই যে গরুর চামড়া দেখছো, চামড়া যেখানে থাকে, তো চামড়াগুলো দেখবা তোমার লবণ, মানে অনেক প্রচুর পরিমাণে লবণ দিয়ে রাখে চামড়ার উপরে। এরপরে তোমার হচ্ছে এই ইলিশ মাছ সহ অনেক মাছ এখনো, এখন তো সব জায়গায় বিদ্যুৎ আছে, আমরা যখন ছোট ছিলাম তখনও দেখেছি যে যাদের তোমার যেসব এলাকাতে বিদ্যুৎ ছিল না, ফ্রিজ ছিল না, তারা হচ্ছে এই লবণ দিয়ে তোমার মাছ, মাংস এগুলো রেখে দিত। এরপরে আসো জেলি বা আচার। তো আচার বা জ্যাম জেলি যেটা, অর্থাৎ এই যে তোমার আমের আচার, গুড়ের আচার, এইগুলো দিয়ে আচার করে যে সংরক্ষণ করে সেটাই এখানে বলছে। যখন কোনো খাদ্যকে সাধারণত লবণ বা চিনি, সরিষার তেল, ভিনেগার এবং মশলা ব্যবহার করে সংরক্ষণ করা হয় তখন প্রস্তুতকৃত খাদ্যকে আচার বলা হয়। আচ্ছা, হয়ে গেল। বলছে যেমন আম, জলপাই, আমড়া, রসুন, চালতা, তেঁতুল, লেবু ইত্যাদি আচার বিশেষভাবে উল্লেখযোগ্য। বলছে আচার তৈরিতে লবণ, চিনি, ভিনেগার, তেল খাদ্য সংরক্ষক হিসেবে ব্যবহৃত হয়। বিভিন্ন ফল বা ফলের রস চিনির সাথে মিশিয়ে জ্যাম জেলি হিসেবে সংরক্ষণ করা হয়। আচ্ছা, তো এখানে আমরা খাদ্য সংরক্ষণের কয়েকটা উপায় দেখলাম, যে এই উপায়ে কি আমরা, তোমরা কিছু বলবা কেউ? বুঝি নাই তোমার কথা, আবার বলো তো। স্যার নয়েজ আসে। আচ্ছা, তোমরা সবাই মিউট করে রেখো, তাহলে নয়েজ হবে না। তো দেখো খাদ্য সংরক্ষণে আমরা কয়েকটা উপায় দেখলাম। শুকিয়ে সংরক্ষণ, এরপরে কি ফ্রিজ বা হিমাগারে রেখে সংরক্ষণ, কিউরিং পদ্ধতি, আচার বা জ্যাম জেলি পদ্ধতি। আচ্ছা, আমি কিন্তু এই খাদ্য সংরক্ষণের গুরুত্ব এটা পড়ানোর পরেই তোমাদের প্রশ্ন ধরবো যে কোনটাকে কিভাবে সংরক্ষণ করা হয়। আচ্ছা দেখো, তো খাদ্য সংরক্ষণের গুরুত্ব, আমরা খাদ্য সংরক্ষণ কি সেটা দেখলাম। তো এটার গুরুত্ব অর্থাৎ এটা কেন করব সেটা দেখি, বা এটা কেন করা প্রয়োজন। তো বলছে মানুষের মৌলিক চাহিদাগুলোর মধ্যে প্রথম চাহিদা হলো খাদ্য। পর্যাপ্ত খাদ্য পাওয়ার জন্য খাদ্য সংরক্ষণ জরুরি। আবার সুস্থ থাকতে প্রতিটি মানুষের জন্য খাদ্য নিরাপদ হওয়া প্রয়োজন। পর্যাপ্ত এবং নিরাপদ খাদ্য পাওয়ার জন্য খাদ্য সংরক্ষণ খুবই গুরুত্বপূর্ণ। স্যার
হ্যাঁ বলো। স্যার আপনি যেগুলো আন্ডারলাইন করতে বলেছেন এগুলো কি বাড়ির কাজ? না, আমি এগুলো তোমাদের বইতে আন্ডারলাইন করতে বলেছি। আর তোমাদের বাড়ির কাজ দিব আমি, ওটা পিডিএফ আকারে প্রশ্ন করে দিব। ওই প্রশ্নগুলো তোমরা এই অধ্যায়ের ভিতর থেকে লিখে নিবে, ওইটাই তোমাদের বাড়ির কাজ। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তো দেখো খাদ্য সংরক্ষণে স্যার গুরুত্বটা দেখি। প্রশ্নগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়ে দিলে হয় না? হ্যাঁ, আমি হোয়াটসঅ্যাপ গ্রুপেই পাঠিয়ে দেই, বিগত ক্লাসের ওইটা হোয়াটসঅ্যাপ গ্রুপেই দিয়েছিলাম, হোয়াটসঅ্যাপ গ্রুপেই দিয়ে দিব। দেখো, খাদ্য রান্না করা বা কাঁচা যাই হোক, প্রকৃতির কারণে অল্প সময়ের ব্যবধানে তা নষ্ট বা খাওয়ার অনুপযোগী হয়ে পড়ে। হচ্ছে খাদ্য সংরক্ষণে বলে খাদ্য সতেজ ও এর গুণগত মান অক্ষুণ্ণ থাকে, ফলে দ্রুত পচন থেকে খাদ্যকে রক্ষা করে অপচয় রোধ করা যায়। অর্থাৎ খাদ্য যদি তোমার সংরক্ষণ না হতো তাহলে কি হতো? খাদ্য পচে যেত। তো খাদ্য পচে গেলে ওইটা জি কি? স্যার। হ্যাঁ, ওইটা ফেলে আমরা দেওয়া ওই লাগতো। ওই খাতাটাকে সারা বছর খেতে পারতাম না। আর সারা বছর খেতে পারতাম না। আর তাড়াতাড়ি পচে গেলে আমরা ওইটা ফেলে দিতাম। এর ফলে কি খাদ্য অপচয় হতো বেশি। আর খাদ্য সংরক্ষণের ফলে কি আমাদের এটা হচ্ছে না। এরপর দেখো, বলছে মাছ, মাংস, ফল, শাকসবজি, দুধ ও দুগ্ধজাত খাদ্য সহজে অণুজীব দ্বারা আক্রান্ত হয়। এর ফলে খাদ্য নষ্ট বা খাওয়ার অনুপযোগী হয়ে পড়ে। খাদ্য সংরক্ষণ প্রক্রিয়ার ফলে খাবারে পচন সৃষ্টিকারী অণুজীব জন্মাতে দেয় না। আমাদের দেশে ধান, গম, ভুট্টা, পেঁয়াজ, রসুন ইত্যাদি অধিক পরিমাণে উৎপাদিত হয়। খাদ্য সংরক্ষণের মাধ্যমে এসব খাদ্য সারা দেশে সরবরাহ করা হয়, এমনকি বিদেশে রপ্তানি করা সম্ভব হয়। খাদ্য সংরক্ষণের মাধ্যমে যে কোনো মৌসুমে উৎপাদিত খাদ্য সারা বছর ধরে পাওয়া যায়। যেমন শীতকালে উৎপাদিত আলু হিমাগারে রেখে সারা বছরের চাহিদা মেটানো হয়। খাদ্যের অপচয় রোধ, গুণাগুণ বজায় রাখে এবং সরবরাহ নিশ্চিত করতে খাদ্য সংরক্ষণের গুরুত্ব অপরিসীম। হ্যাঁ সাইম বলো। তোমরা কি ক্লাসে মনোযোগ না দিয়ে এখানে সবাই চ্যাট করছো? আচ্ছা আসো। তো এখানে আমরা দেখতে পেলাম কি খাদ্য সংরক্ষণের গুরুত্ব, যে আমরা কেন খাদ্য সংরক্ষণ করব। যেমন কি আমাদের যখন খাদ্য মৌসুমের সময় উৎপাদন হয় সেটা যদি সংরক্ষণ করা না হয় তাহলে কি মৌসুমের সময় ওইটা শেষ হয়ে যাবে, বা মানুষ যদি খেয়ে শেষ করতে না পারে তাহলে ওইটা পচে যাবে, ফেলে দিতে হবে। কিন্তু খাদ্য সংরক্ষণের ফলে কি হয়, এটা কি সারা বছর থাকে এবং সারা বছর এটা মানুষকে সরবরাহ করতে পারে। তো দেখো, আমরা উপর থেকে একবার দেখে আসি আমরা কি কি জানলাম এই অধ্যায়ে। দেখো, আমরা দেখলাম খাদ্য কি, আর সুষম খাদ্য কি। এখানে সুষম খাদ্যের একটা তালিকা দেওয়া আছে 6 থেকে 12 বছরে। সুষম খাদ্য গ্রহণ কেন করব, এটা কেন প্রয়োজন সেটা জানলাম। খাদ্য আমাদের দেহে কি কি করে সেটা দেখলাম। এবার সময় মতো খাদ্য গ্রহণের গুরুত্ব, অর্থাৎ সময় মতো খাদ্য গ্রহণ করলে আমরা কি কি উপকার পাবো এবং সময় মতো গ্রহণ না করলে আমরা কি কি সমস্যার সম্মুখীন হব। এরপর সময় মতো বলতে আসলে কোন সময় সেটা এখানে দিয়ে দিছে। এরপরে দেখলাম আমরা খাদ্য সংরক্ষণ, যে খাদ্য সংরক্ষণ কোন কোন উপায়ে খাদ্য সংরক্ষণ করা যায় এবং খাদ্য সংরক্ষণের গুরুত্ব। এবার আসো সবাই দেখো, একজন একজন করে ধরবো। হ্যান্ড রাইজ করো সবাই। স্যার হ্যাঁ বলো। আপনি যে একটা শূন্যস্থান দিয়েছিলেন না 12 নাম্বারটা, আমার সমস্যা আছে। 12 নম্বরটা কি আছে বলো তো? স্থলজ পরিবেশ ভ্যাট বরফে ঢাকা থাকে। আচ্ছা, আমি দেখছি দাঁড়াও। আচ্ছা, হ্যান্ড রাইজ করো সবাই।
স্যার হুম, প্রশ্নে আপনি বলছিলেন হ্যাঁ, স্যার আপনি যে প্রশ্ন এই আপনি কি জন্য হাত তোলার জন্য বলছিলেন হ্যাঁ, যে প্রশ্ন ধরবো এখন। প্রশ্ন করবেন আচ্ছা হুম, আচ্ছা, প্রথমে আছে নিহান, বলো তো খাদ্য কাকে বলে? স্যার আমরা ওই যা খেয়ে বেঁচে থাকি তাকে খাদ্য বলে। হ্যাঁ, কেউ কিছু বলছিলে তোমরা? স্যার আমি এখন বলবো, আচ্ছা, হ্যাঁ নিহান বলো। আমরা যে আমরা যা খেয়ে বেঁচে থাকি তাকে খাদ্য বলে। আচ্ছা, তুমি বলো তো যে আহ, সকালে খাবার কয়টার মধ্যে খেয়ে নেওয়া ভালো? স্যার 8টার মধ্যে। হ্যাঁ, হ্যাঁ, হয়েছে, থ্যাংক ইউ। এরপরে বলবো অবন্তিকা। হ্যাঁ স্যার। তুমি বলো সুষম খাদ্যের উপাদান কয়টি ও কি কি? সুষম খাদ্যের উপাদান 6টি, যেমন শর্করা, প্রোটিন, স্নেহ, ভিটামিন, খনিজ লবণ ও পানি। হ্যাঁ, আচ্ছা, তুমি বলো তো যে দুপুরের খাবার কয়টার মধ্যে খেয়ে নেওয়া ভালো? 12টা থেকে 1টার মধ্যে খেয়ে নেওয়া ভালো। আচ্ছা, হ্যাঁ, 12টা বলতে সাড়ে 12:30, 12টা থেকে 12:30 থেকে 12:30 ছিল এখানে। আচ্ছা, থ্যাংক ইউ, ভালো পাচ্ছি। এরপরে নূর ফরজ, তোমার নাম কি? তো বাউল জান্নাত তুবাউল জান্নাত। আচ্ছা, তুমি বলবা তুমি বলো সুষম খাদ্য গ্রহণের প্রয়োজনীয়তা কি, অর্থাৎ কেন আমরা সুষম খাদ্য গ্রহণ করব, দুই একটা লাইন মানে পয়েন্ট বলবা শুধু। স্যার দেহের বৃত্তসাধন ক্ষয়পূরণ ও সুরক্ষা প্রদান করার জন্য, 2 তাপ উৎপাদন ও কাজ করার শক্তি প্রদান করার জন্য, 3 শারীরবৃত্ত কর্মশক্তি প্রদান এবং 4 দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি ইত্যাদি। হ্যাঁ, থ্যাংক ইউ, ভালো পারছো। আচ্ছা, এরপরে বলবা উম্মে ফাইহা। হ্যাঁ, তুমি বলবা যে খাদ্যের উপাদানগুলো আমাদের দেহে কি কি কাজ করে? রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, শক্তি প্রদান করে, এরপর হ্যাঁ, কি কি বলছো তুমি আরেকবার বলো। হ্যাঁ, আচ্ছা, হয়েছে, ভালো হয়েছে, সুন্দর বলছো, থ্যাংক ইউ। এরপর বলবা শামিমা নাসরিন, তোমার নাম কি? আমার নাম আব্দুল্লাহ আলী খান। আব্দুল্লাহ আলী খান, তুমি বলো যে সময় মতো যদি খাদ্য গ্রহণ না করা হয় তাহলে আমাদের কি কি সমস্যা হতে পারে? সময় মতো খাদ্য গ্রহণ না করলে আমাদের বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে, যেমন আমরা বড় হতে পারি না, অথবা আমাদের স্থূলতা হতে পারে, এরপর উচ্চ হতে পারে, এইসহ আরো বিভিন্ন ধরনের রোগ হতে পারে। আচ্ছা, থ্যাংক ইউ। আর শরীরের কর্ম কর্মক্ষমতা কমে ক্ষমতা যাবে, হ্রাস পায়, হ্রাস পায়। মস্তিষ্কের
কর্মক্ষমতা হ্রাস পায়। পরিত্যক্ত এর কর্মক্ষমতা হ্রাস পায়, শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ সঠিকভাবে হয় না। আচ্ছা, থ্যাংক ইউ, ভালো বলছো। এরপরে বলবা লিটন পাল, এখান থেকে তোমার নাম কি? দেবরাজ পাল, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, মনে হয়েছে। তুমি বলো যে রাতের খাবার কয়টার মধ্যে খেয়ে নেওয়া ভালো? বলো যে রাতের খাবার কয়টার মধ্যে খেয়ে নেওয়া ভালো? 7টার মধ্যে খেয়ে নেওয়া ভালো রাত্রে। আচ্ছা, এখন যদি কেউ 7টায় না খেতে পারে তাহলে কি করবে? দেবরাজ বলো, যদি কেউ সন্ধ্যা 7টায় ধরো খেতে পারলো না একজন, তাহলে কি করবে সে? পারবে না? আচ্ছা, সে ঘুমানোর 3 ঘন্টা আগে খাবে। অর্থাৎ সে যদি 8টায় খায় তাহলে যেন 11টার সময় ঘুমায়, এটাই বলছে আর কি এখানে, যে অন্তত যেন কি ঘুমানোর 3 ঘন্টা আগে খায়। আচ্ছা, থ্যাংক ইউ। এরপরে বলবা তাসিন। Yes, sir. আচ্ছা, বলো তো তুমি বলবা যে ভুট্টা আমরা কিভাবে সংরক্ষণ করি? কি স্যার? ভুট্টা, ভুট্টা চিনো? ভুট্টা, ভুট্টা। ভুট্টা, হ্যাঁ, ভুট্টা সাধারণত আমরা কিভাবে সংরক্ষণ করে থাকি? স্যার এটা আমি পারবো। আমি পারবো স্যার। তোমাকে স্যার আমি পারবো। স্যার আমি পারবো। স্যার স্যার রোদে আমি বা পারবো। স্যার আমিও রোদে পারবো। বা ড্রায়ারে শুকিয়ে রেখে সংরক্ষণ করতে পারি। তাসিন শুনতে স্যার পাই নাই, শুকিয়ে আবার বলো। স্যার রোদে বা ড্রায়ারে শুকিয়ে রেখে সংরক্ষণ করতে পারি, হ্যাঁ, বা হিমাগারে রেখে সংরক্ষণ করতে পারি। আচ্ছা, এটা সাধারণত আমরা রোদে শুকিয়ে সংরক্ষণ করি ভুট্টা। বলো তো স্যার কি? এটা বেশিরভাগ রোদে শুকায়। হ্যাঁ, সেটাই আমি বলছি যে সাধারণত আমরা কিভাবে সংরক্ষণ করে থাকি, এটা রোদে শুকিয়ে সংরক্ষণ করে। আচ্ছা, থ্যাংক ইউ, তুমি পারছো। তাসিনের পরে কি আছো? আচ্ছা, ইউসুফ সুফিয়ান। ইউসুফ স্যার সুফিয়ান, আমি না, আমার নাম ইসমাম। কি নাম? ইসমাম। ইসলাম, ইসমাম। ইসমাম, আচ্ছা আচ্ছা, ইসমাম। তুমি বলবা যে তুমি বলো যে বৃদ্ধদের সাধারণত কি ধরনের খাবার খাওয়ানো ভালো? জি। যারা বৃদ্ধ, বৃদ্ধ মানুষদের, বয়স্ক মানুষদের কি ধরনের খাবার খাওয়ানো উচিত? স্যার আমি পারবো। স্যার আমিও পারবো। আমিও পারবো। স্যার আমি পারবো। স্যার আমিও পারবো। স্যার আমিও পারবো। আচ্ছা, যারা পারবা সবাই থাকো, সবার কাছে আসবো।
ইসমাম, না পারলে বলবা সহজ পাচ্ছ। হ্যাঁ সহজ সহজ পাচ্ছ। পাচ্ছ। হ্যাঁ এক কথায় বলবা যে যে খাবারগুলো সহজে হজম হয় বা সহজে পচে যায়, সহজ পাচ্ছ যে খাবারগুলো ইয়েস আছে স্যার। এইগুলো খাওয়ানো উচিত। ইয়েস বইতে স্যার। যে শব্দটা দেওয়া আছে ওই শব্দটাই যে বলতে হবে তা না, তুমি নিজের মতো করে বলবা যে এইটা। আচ্ছা থ্যাংক ইউ, পারছো। এরপরে বলবা অনি। জি স্যার, আমি আচ্ছা আবু রিয়ান সাদাব। সাদা। আচ্ছা তুমি বলবা জি স্যার। তুমি বলো যে কোন কোন বিষয় মাথায় রেখে একজন মানুষের খাবার গ্রহণ করা উচিত। বলো, তুমি ধরো একজন মানুষকে খাদ্য তালিকা তৈরি করে দিবে, এখন তাকে খাদ্য তালিকা তৈরি করে দিতে কোন কোন বিষয় তুমি মাথায় নিবে, যে এই এই বিষয় উপর নির্ভর করে তুমি একটা খাদ্য তালিকা তৈরি করে দিবে। সরি স্যার, এটা বলতে পারবো না। স্যার আমি পারবো। স্যার আমি পারবো। আচ্ছা পরে পরে আমি পারবো। স্যার সাদা, আমি তোমার পারবো। জন্য আরেকটা কোশ্চেন। তুমি বলো যে আসলে কিউরিং পদ্ধতিটা কি। সাদাব। কোনো খাদ্যকে খাবার, লবণ বা এর দ্রবণ দ্বারা সংরক্ষণ করার প্রক্রিয়াকে কিউরিং পদ্ধতি বলে। আচ্ছা থ্যাংক ইউ, ভালো বলছো। ওকে, এরপরে আসো। স্যার আচ্ছা এরপরে তুমি, তোমার নাম কি এখানে? বেদান্ত আর্ট অ্যান্ড ক্রাফট। স্যার আমার নাম বেদান্ত। বেদান্ত, আচ্ছা বেদান্ত, তুমি কি আগের ওই কোশ্চেনটা পারবা, স্যার যে কোন কোন বিষয় বিবেচনায় নিয়ে মানে একজন মানুষের খাদ্য গ্রহণ করা উচিত? স্যার কোনো খাবার অতিরিক্ত বা অল্প খাবো না। খাবার আর স্যার পরিমিত পরিমাণে গ্রহণ করব, সময় মতো গ্রহণ করব। স্যার আমি একটা আনসার দ্রুত পারবো, খাবো না। স্যার আমি পারবো। আচ্ছা এটা না আমি বললাম অল্প যে সময়ে গ্রহণ করব। হ্যাঁ। স্যার একটি আচ্ছা বলো, তুমি বলো। নিউ ফরেস্ট। স্যার আমি হ্যাঁ বলো। ব্যক্তির বয়স, দৈহিকরণ ও কাজের ধরন ইত্যাদি অনুযায়ী খাদ্য গ্রহণ করা প্রয়োজন। প্রয়োজন, হ্যাঁ, অর্থাৎ আমি কি পরিমাণ খাবার বা খাদ্য গ্রহণ করব সেটার তার বয়স কত, হ্যাঁ বয়স, তারপর হচ্ছে দৈহিক গড়ন এবং কাজের সে ধরন। কি ধরনের কাজ করে। হ্যাঁ এই তিনটাকে বিবেচনায় নিয়ে কি খাদ্য তালিকা তৈরি করা বা খাদ্য গ্রহণ করা উচিত। আচ্ছা বেদান্ত, তোমার জন্য আরেকটা কোশ্চেন। Yes, sir. তুমি বলো অনিয়মিত খাদ্যাভ্যাসের ফলে কি কি ক্ষতি হয়। স্যার অনিয়মিত খাদ্যাভ্যাসের ফলে হতে পারে পাকস্থলীতে আলসার, বদ হজম, নিষ্ঠুরতা, আরো শরীর দুর্বল হয়ে যায়, ওজন হ্রাস বা বৃদ্ধি, স্বাস্থ্য ঝুঁকি বেড়ে যেতে পারে। আচ্ছা থ্যাংক ইউ, ভালো বলছো। এরপরে বলবা রায়ান। ইয়েস স্যার। রায়ান তুমি বলো যে লেবু আমরা কিভাবে সংরক্ষণ করতে পারি। স্যার কোনটা? লেবু লেবু। লেবু। হ্যাঁ। স্যার লেবু হিমঘরে অথবা ফ্রিজে থুয়ে আমরা সংরক্ষণ করতে পারি। এছাড়া আর আর কিভাবে পারবো। স্যার তোমার সরি স্যার। আচ্ছা আরেকটা আছে, তোমার লেবুটা এখানে দিছে স্যার হ্যাঁ বলো। আচ্ছা আচার করে, হ্যাঁ লেবুর আচারও বিশেষভাবে উল্লেখযোগ্য, আচার করে রাখা যায় লেবুকে। আচ্ছা থ্যাংক ইউ, তুমি পারছো। এরপরে বলবা
রবিউল হাসান। রবিউল হাসান, শুনতে পারছো তুমি আমার কথা? আচ্ছা, আহ, রুহি তুমি আছো? জি স্যার। আচ্ছা, তুমি বলো, তুমি শুধু বলবা খাদ্য সংরক্ষণের গুরুত্ব, অর্থাৎ কেন খাদ্য সংরক্ষণ করা প্রয়োজন, নিজের ভাষায় বলবা। খাদ্য সংরক্ষণের গুরুত্ব, অর্থাৎ খাদ্য সংরক্ষণ কেন করা প্রয়োজন। স্যার, হ্যাঁ, এই প্রশ্নের আনসারটা আমি পারবো। আচ্ছা, তুমি না রুহি, তুমি শুনতে পাচ্ছ আমার কথা? জি স্যার। আর তুমি নিজের ভাষায় বলো যে এই জন্য খাদ্য মানে সংরক্ষণ করা প্রয়োজন। মানুষের মৌলিক চাহিদাগুলোর মধ্যে প্রথম চাহিদা হলো খাদ্য। পর্যাপ্ত খাদ্য খাওয়ার জন্য খাদ্য সংরক্ষণ জরুরি। আবার সুস্থ থাকতে প্রতিটি মানুষের জন্য খাদ্য নিরাপদ হওয়া প্রয়োজন। পর্যাপ্ত পর্যাপ্ত এবং নিরাপদ খাদ্য পাওয়ার জন্য খাদ্য সংরক্ষণ খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এটা তো বইয়ের ভাষা হলো, মানে তোমার কাছে মনে হচ্ছে না যে খাদ্য সংরক্ষণ করার ফলে আমরা এই উপকার পাচ্ছি? যেমন আলু কি হয়, আলু সিজনের সময় তোমার উৎপাদন হয়, এরপর ওইটাকে হিমাগারে রাখে, যার ফলে কি সারা বছর আলু আমরা পাই। এইরকম ভাবে মানে নিজের বাসায় যদি সংরক্ষণ না করে রাখতো তাহলে কিন্তু আমরা সারা বছর পেতাম না। এভাবে নিজের বাসায় বলবে, বুঝতে পারছো? আচ্ছা রোহিত, তোমার জন্য আরেকটা কোশ্চেন। তুমি বলবা যে স্যার, সিমের বিচি, আমাকে কি বলছিলেন? না রুহিকে, সিমের বিচি এটাকে আমরা কিভাবে সংরক্ষণ করতে পারি? জি স্যার। সিমের বিচি, সিমের বিচি এটাকে আমরা কিভাবে সংরক্ষণ করতে পারি? রোদে শুকিয়ে। রোদে শুকিয়ে। আচ্ছা, থ্যাংক ইউ। এরপরে বলবা এইখান থেকে, শামিমা নাসরিন এইখান থেকে। স্যার, আবার শিম কিছুদিন সিদ্ধ করে ফ্রিজে রাখা যায় না? ফ্রিজে রাখা যায়। আচ্ছা, শামিমা নাসরিন এখান থেকে শুনতে পারছো তুমি আমার কথা? জি স্যার। জি স্যার, আমি শুনতে পাচ্ছি। আচ্ছা, তুমি বলো তো, স্যার বলেন। তুমি বলো যে শিশুদের শিশুদের কোন কোন খাবার খাওয়ানো বেশি ভালো আর কি, কোন কোন খাবার বেশি পরিমাণে খাওয়ানো উচিত? শিশুদের কোন কোন খাবার বেশি ভালো হয়? হুম শিশুদের তিনটি খাবার বেশি খাবার খাদ্যগুলো হলো ডিম, মাছ, দুধ আচ্ছা, ইত্যাদি। হ্যাঁ বুঝতে পারছো, থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে বলবা মানসুন মোহিত। মোহিত বলো, শুনতে পারছো তুমি আমার কথা? ইয়েস স্যার। আচ্ছা, তোমার নাম কি মোহিত? ইয়েস স্যার। আচ্ছা, আমাদের এলাকার এমপির নাম মোহিত, বুঝতে পারছো? আচ্ছা, স্যার তুমি বলবা। কোথায়? হ্যাঁ, স্যার স্যার আপনি কোথায় বাস করেন? মানে আপনি কোথায় জন্মগ্রহণ করেছেন? আচ্ছা, আমার ডিস্ট্রিক্ট হলো সিরাজগঞ্জ, আমার উপজেলা হলো শাহজাদপুর, দাদি আমার জেলা সিরাজগঞ্জ।
সিরাজগঞ্জ জেলা, সাজাদপুর উপজেলা আমার। এই তোমার আমাদের ওই এমপি আর কি, এম এ মুহিত, উনি তো স্বাস্থ্য প্রতিমন্ত্রী আর কি বর্তমান সরকারে। আচ্ছা মোহিত, তুমি বলো খাদ্য আমাদের দেহে কি কি করে? খাদ্য আমাদের দেহে পুষ্টি যোগায়। এরপর আর দুই একটা পয়েন্ট বলো। স্যার এটা থেকে আমি 4-5টি বাক্য বলতে পারবো। স্যার আমি বলতে পারবো। স্যার স্যার খাদ্য আমাদের দেহের বৃদ্ধিসাধন করে ও সুরক্ষা প্রদান করে, তাপ উৎপাদন ও কাজ করার শক্তি প্রদান করে, শারীরবৃত্তীয় কর্মশক্তি প্রদান করে, দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি ইত্যাদি। আচ্ছা, থ্যাংক ইউ মোহিত। তোমার জন্য আরেকটা কোশ্চেন। তুমি বলবা যে প্রোটিন, আমরা কোন কোন খাদ্য থেকে প্রোটিন পাই? প্রোটিন আমরা দুধ, ডিম থেকে পেয়ে থাকি, মাংস এগুলো থেকে পেয়ে থাকি। দুধ থেকে আমরা প্রোটিন স্যার পাই আমরা না, হ্যাঁ। মাংস থেকে পাই না, আমরা শাকসবজি, ফলমূল, দুধ তারপর থেকে আমরা স্নেহ জাতীয় খাবার পাই। মাছ, মাংস, ডিম, ডাল এগুলো হলো তোমার প্রোটিন পাই এগুলো থেকে। তারপরে কিছুই আছে। আচ্ছা, এখন পড়া ধরি না, এমন কেউ আছো? নো স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তোমাদের হোমওয়ার্ক তো হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব, তোমরা ওইগুলো লিখে নিও। হ্যাঁ, ওকে স্যার। ওকে, ঠিক আছে।